প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব এইচএসসি একাডেমিক সিলেবাসের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা তোমরা সবাই জানো। আর রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমরা একটা ভুল করো। ভুলটা হলো, তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব শেখো তখন তোমরা শত শত রুল শেখো, আর যখন রিয়েল প্র্যাকটিস করো তখন দেখা যায় শত শত রুল জানার সত্ত্বেও তোমরা রিয়েল প্র্যাকটিসে ভালো করতে পারো না। তো রিয়েল প্র্যাকটিসে ভালো না করতে পারার পিছনে কয়েকটা বিষয় বা কয়েকটা ফ্যাক্ট কিন্তু দায়ী। তো এই ফ্যাক্টগুলোর আজকে গোপন সূত্রটা গোপন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখবে এবং কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব যে ফিল ইন দ্য গ্যাপগুলো আছে এই ফিল ইন দ্য গ্যাপগুলো করবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব বিষয়ে একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু তোমাদের ভিতরে চলে আসবে। তো আমরা আজকে মূলত বোর্ড প্র্যাকটিস করব। তো দেখো, আমরা আজকে যে প্রশ্নটা প্র্যাকটিস করব সেটা কিন্তু এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা আমরা প্র্যাকটিস করব। তো পুরো প্রশ্নটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমরা কিন্তু এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথমে যে এই যে প্রশ্নটা দেওয়া ছিল, এই প্রশ্নের যে সেন্টেন্সটা ছিল, তো এই সেন্টেন্সটা একটু দেখি। মোস্ট অফটেন পিপুল হু, এখানে অ্যাপিয়ার দেওয়া আছে। তো দেখো, এখানে একটা কথা তোমাদেরকে বলি, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সবসময়ই তো ক্লুটা তো দেওয়াই থাকবে, আর ক্লুটা কিন্তু অবশ্যই একটা ভার্ব হবে। তো রাইট ফর্ম অফ ভার্বে মার্ক পাওয়া অনেক বেশি ইজি হয় এই কারণে, যেহেতু ক্লুটা সরাসরি দেওয়া হয়, তোমার কাজ হলো জাস্ট ক্লুটার সঠিক ফর্মটাই তোমাকে ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু অনেক সহজ একটা বিষয়। তুমি যদি একটু টেকনিক্যালি যদি তুমি এটাকে এই ফিলটা করো বা প্র্যাকটিসগুলো করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে অনেক সুন্দরভাবে এগুলো খুব সহজে আনসার করে আসতে পারবে। তো দেখো, আমরা একটা সেন্টেন্স রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের বিষয়টা একটু দেখাই। মোস্ট অফ দ্য পিপুল হু অ্যাপিয়ার most often and most gloriously in the pages of history, এখানে একটা বি ভার্ব দেওয়া আছে ক্লু হিসেবে, গ্রেট কনকিউরার অ্যান্ড জেনারেল। তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে আমাদের দুইটা ক্লু দেওয়া আছে এবং দুইটা গ্যাপ আছে। এই ক্লু দুইটা সঠিক ফর্ম আমাদের যেহেতু ব্যবহার করতে হবে, তো তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব শুরু করবে বা ফিল ইন দ্য তুমি যখন গ্যাপ ফিল করা শুরু করবে, তখন তোমার সর্বপ্রথম যে কাজ হবে সেটা হলো যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে ওই জিনিসটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্ব শুরু করার আগে সর্বপ্রথম তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা মনোযোগ সহকারে পড়বে। মনোযোগ সহকারে পড়ার পর তোমার কাজ হলো ওই প্যাসেজের কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা একটু গেস করো তো, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের আমরা যে ভার্বটা ব্যবহার করব ওই ভার্বটা কোন টেন্সে ব্যবহার করব। প্রথম কাজ কিন্তু তোমার টেন্স আইডেন্টিফাই করা। এরপরে তোমার যে কাজ হলো, তুমি টেন্স আইডেন্টিফাই করার পরে যদি তুমি দেখো যে ওইখানে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করতে হবে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করতে হলে দ্বিতীয় যে বিষয়টা চলে আসে সেটা হলো তুমি কোন নাম্বার ব্যবহার করবে, অর্থাৎ যে ভার্বটা ব্যবহার করবে ওই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল কোনটা ব্যবহার করবে, এই বিষয়টা তোমার বিবেচনায় নিতে হবে। তারপরে আরও একটা বিষয় বিবেচনায় নিতে হবে, সেটা হলো তুমি যে ভার্বটা ব্যবহার করবে ওটা কি তুমি অ্যাক্টিভ মুডে ব্যবহার করবে নাকি প্যাসিভ মুডে ব্যবহার করতে হবে। এরপর তোমাকে আরও একটা বিষয় বিবেচনায় নিতে হবে, সেটা হলো তুমি যখন ভার্বটা ব্যবহার করছো ওই ভার্বের সাথে কোনো মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে কিনা। আরও একটা বিষয় তোমার বিবেচনায় নিতে হবে যে তোমার যে ভার্বটা ব্যবহার করতে হবে ওই ভার্বে কোনো যেমন ডু নট বা ডিড নট এই ধরনের নেগেটিভ কোনো ওয়ার্ড ব্যবহার করা লাগবে কিনা। সো তুমি যখন একটা ভার্বের ব্যবহার করতে যাচ্ছ তখন যদি এই বিষয়গুলো যদি তোমার মগজে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই রাইট ফর্মটাই কিন্তু তুমি ব্যবহার করে আসতে পারবে। আর এই বিষয়গুলোর যদি কোনো একটা যদি তোমার স্লিপ করো কোনো একটা থেকে, তাহলে কিন্তু তুমি দেখা যায় ওই ভার্বের ব্যবহারটা ভুল হয়ে যাওয়ার অনেক অনেক সম্ভাবনা থাকে। তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেন্টেন্সটার দুইটা গ্যাপ আছে, দুইটা ক্লু দেওয়া আছে। তো প্রথম যে ক্লুটা দেওয়া আছে এই ক্লুর সঠিক আনসারটা কি, তো এই ক্লুর সঠিক আনসারটা হলো অ্যাপিয়ার। তো অ্যাপিয়ারি অর্থাৎ অ্যাপিয়ারের জায়গায় অ্যাপিয়ারি বসবে। কেন অ্যাপিয়ার বসবে? দেখো, এই যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু অতীতকালের কোনো একটা বিষয়কে বর্তমানকালে উল্লেখ করা আছে, অর্থাৎ এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা বিষয়। আর যখনই আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আসবে তখন আমরা যে ভার্বটা ব্যবহার করব ওই ভার্বটা তাহলে কি সিঙ্গুলার ব্যবহার করব নাকি প্লুরাল, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। কোনো মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে কিনা। তো দেখো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং
এটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই বিষয়টা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো কিভাবে করব, এই ভার্বটা কোন সাবজেক্টটাকে কেন্দ্র করে ব্যবহৃত হয়েছে ওই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে কিন্তু আমাদের ভার্বে সিঙ্গুলার নাকি প্লুরাল এই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে। তো অ্যাপিয়ার এই যে ভার্বটা কিন্তু দেখো রিলেটিভ প্রোনাউনের পরে আছে, আর রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু দেখো পিপুল আছে, পিপুলটা হলো অ্যান্টিসিডেন্ট। তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা থাকে ওই অ্যান্টিসিডেন্ট অনুসারে কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব ব্যবহার করতে হয়। তো যেহেতু পিপুল এটা প্লুরাল, সো তারপরে রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা ব্যবহার করব সেটাও কিন্তু প্লুরাল ভার্বই ব্যবহার করতে হবে। তো প্লুরাল ভার্ব ব্যবহার করার আগে অবশ্যই তোমাকে প্রথমে কোন বিষয়টা বিবেচনায় নিতে হবে, যে ওটা কোন টেন্সে ব্যবহার করতে হবে। যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু পুরো সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করব, সো এবার যে বিটা দেওয়া আছে বি নাম্বারগুলোতে, তো এই বি যখন দেওয়া থাকবে তখন তোমার 5টা বিষয় ব্যবহার তোমার মাথায় আসবে। একটা হলো যে তুমি ওখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা ব্যবহার করবে, এই 5টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। তো দেখো আমরা যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বিষয়, আমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাম ইজ আর থেকে যে কোনো একটা ব্যবহার করবো। অ্যাম ব্যবহারের প্রশ্নই নাই, কারণ এখানে আই নাই। আর ইজ নাকি আর কোনটা ব্যবহার করব তোমরা একটু গেস করো। তো আসলে এখানে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর। তো আমরা আরটা কেন ব্যবহার করব, আরটা এই জন্য ব্যবহার করব কারণ এই আরটা কিসের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই আরটা কিন্তু ব্যবহৃত হয়েছে এই যে পিপুল, এই পিপুলটাকেই কিন্তু সাবজেক্ট বিবেচনা করে কিন্তু আরটা ব্যবহার করা হয়েছে। তো দেখো এই আর পিপুল এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়েছে, আবার এই পিপুলটাকেও কিন্তু আবার সাবজেক্ট বিবেচনা করে পরবর্তীতে আরেকটা ভার্ব ব্যবহার করতে হয়েছে। আর যে ভার্বটা কিন্তু বি ভার্ব হিসেবে ক্লু দেওয়া আছে, সো আমরা কিন্তু ইজ ব্যবহার করতে পারবো না, অবশ্যই প্লুরাল যেহেতু এটার সাবজেক্ট, সো আমাদের আর ব্যবহার করতে হবে। তো পরবর্তী যে সেন্টেন্সটা আছে এটা আমরা একটু দেখি। হোয়ার অ্যাজ দ্য পিপুল হু রিয়েলি ড্যাশ হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন অ্যাট অল। তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার আমরা যখন ভার্ব ব্যবহার করব তখন অবশ্যই আমাদের প্রথমে কি বিবেচনা নিতে হবে, আমরা ওটা কোন টেন্সের ভার্বটা ব্যবহার করব। তো এটা কোন টেন্সে ব্যবহার করব, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ এটা দেখো এটা বর্তমানকালের কোনো একটা বিষয়কে বলা হচ্ছে, মানে এটা সাধারণভাবে বর্তমানকালে, যদিও অতীতকালের একটা ঘটনাকে বলা হচ্ছে কিন্তু এটা বর্তমানকালেই কিন্তু বলা হচ্ছে, এই কারণে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করব। আর হেল্পটার সিঙ্গুলার নাকি প্লুরাল হবে এটা ডিপেন্ড করবে কিন্তু এই যে হেল্পের আগে যে রিলেটিভ প্রোনাউন তার আগে যে অ্যান্টিসিডেন্ট আছে এই অ্যান্টিসিডেন্টের নাম্বার পার্সন অনুসারে। তো যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যান্টিসিডেন্ট হিসাবে যে পিপুল আছে এটা কিন্তু প্লুরাল, সো হেল্পই আমরা ব্যবহার করব। তো সঠিক আনসার কিন্তু হেল্পই হবে। আর এরপর দেখো যে মেনশন, এই যে ভার্বটা আছে এই ভার্বটা আমরা কি মেনশন ব্যবহার করব নাকি এটা কি কোন টেন্সে ব্যবহার করব। তো আমি কিন্তু আগেই বলছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সো আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই ব্যবহার করব। তো আরও একটা বিষয় কিন্তু সবসময় বিবেচনায় নেওয়ার কথা বলছিলাম যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ মোডে ব্যবহার করব। তো মেনশন এটা কি মোডে ব্যবহার করব, অবশ্যই এটা আমরা প্যাসিভ মোডে ব্যবহার করব, কারণ এখানে দেখো আর আছে, এই যে মেনশনের আগে দুইটা অ্যাডভার্ব আছে তার আগেই কিন্তু আর আছে। আর সবসময় মনে রাখতে হবে যে অ্যাম ইজ আর কিংবা ওয়াজ আর অর্থাৎ বি ভার্বের পরে সবসময় হয় আমার প্রেজেন্ট হয় আমাকে কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ আইএনজি ফরম্যাটে ভার্ব ব্যবহার করতে হবে, অথবা ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাটে ভার্ব ব্যবহার করতে হবে। তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে আইএনজি ফরম্যাটে ভার্ব ব্যবহার করতে হবে, আর যদি প্যাসিভ মুডে ওই ভার্বটাকে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আমাদের ভার্ব 3 ব্যবহার করতে হবে, যেহেতু এটা আর আছে আর এখানে প্যাসিভ মোডে ব্যবহার করতে হচ্ছে। আর প্যাসিভ মোডে কেন ব্যবহার করতে হচ্ছে, কারণ দেখো মেনশন করার কাজটা কিন্তু যে ব্যক্তিগুলোর কথা বলা হচ্ছে ওই ব্যক্তিরা তো আর নিজে নিজে মেনশন করবে না, বরং আমাদের দ্বারা ওই ব্যক্তিগুলোকে মেনশন করা হবে। সো এখানে যে মেনশন করার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা কিন্তু ডিরেক্টলি কাজ করছে না, এটাকে করানো হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা এটাকে প্যাসিভ মোডে ব্যবহার করব। আর এ কারণে কিন্তু এটার ভার্ব 3 ফর্ম ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পাস্ট টেন্স নয়, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সের ব্যবহার, কিন্তু এটা প্যাসিভ মোডের ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে সেন্টেন্সটা আছে, উই ডোন্ট নো হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ or launched a seaworthy boat or calculate the length of a year। তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে দেখো 3টা ভার্ব আছে, সেট, লঞ্চ এবং ক্যালকুলেট। তো আমাদের সবসময় কিন্তু একটা কথাই বলছি যে যখন আমরা ভার্ব ব্যবহার করব, ভার্বের রাইট ফর্মটা ব্যবহার করব, আগে টেন্স বিবেচনায় নিব। তো এই যে সেন্টেন্সের এই ভার্বগুলো আমরা কোন টেন্সে ব্যবহার করব, তো এই ভার্বের এই সেন্টেন্সের এই ভার্বগুলো কিন্তু অবশ্যই
পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তো এখানে একটা বিষয় একটু লক্ষ্য করো যে একই প্যাসেজে কিন্তু অনেক সময় প্রেজেন্ট টেন্সের ব্যবহার আসতে পারে, আবার পাস্ট টেন্সেরও ব্যবহার আসতে পারে। তো এই একটা প্যাসেজ আমরা আলোচনা করছি যেখানে এতক্ষণ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার দেখলাম, আবার ওই প্যাসেজের ভিতরে কিন্তু দেখো এবার পাস্ট টেন্সের ব্যবহার চলে আসছে। কেন পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে? কারণ এখানে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু অতীতকালের, অর্থাৎ মানব সভ্যতার সূচনা লগ্ন সময়ের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বা ওই বিষয়টাই কিন্তু এখানে আলোকপাত করা হয়েছে। এ কারণে অবশ্যই আমরা এখানে পাস্ট টেন্সের ব্যবহার করব। তো পাস্ট টেন্সের ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে যে ওইখানে আমরা যে ভার্বটা ব্যবহার করছি ওই ভার্বটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ মোড, সবসময় এটা মনে রাখতে হবে। তো দেখো এখানে যে সেট ভার্বটা আছে এটা অবশ্যই অ্যাক্টিভ মোডে ব্যবহার করতে হবে, কারণ এখানে বলা হচ্ছে যে উই ডোন্ট নো, আমরা জানি না। হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ, বলছে কে প্রথম একটা ভাঙা পায়া, কে প্রথম এটা সেট করেছিল। তো এই বিষয়টা আমরা জানি না। তো এই সেট করার কাজটা কে করেছিল এটা আমরা জানি না, এটা কিন্তু খুব অ্যাক্টিভ মোডেই কিন্তু ডিরেক্টলি বলা হচ্ছে। সো এখানে আমরা অ্যাক্টিভ মোডেই ব্যবহার করব। আর এটার পাস্ট ফর্ম কিন্তু সেট সেট সেট, অর্থাৎ সেটের ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 সবই কিন্তু সেট। আর এরপর দেখো লঞ্চড, যেহেতু এটাকে আমাদের পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে, লঞ্চের পাস্ট ফর্ম কিন্তু লঞ্চড, অর্থাৎ ইডি যোগ করতে হবে। আর দেখো লঞ্চ কিন্তু আমরা নদীতেও দেখি, কিন্তু এই লঞ্চ কিন্তু সেই লঞ্চই, কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যে কারণে এই লঞ্চের অর্থ হলো শুরু করা। ঠিক আছে, লঞ্চ যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন ওই লঞ্চের অর্থ হয় শুরু করা। আর রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে সবসময় কিন্তু তোমার ট্রান্সলেশনে ভালো হওয়া লাগবে। যদি তুমি কোনো একটা সেন্টেন্সকে প্রপার ওয়েতে ট্রান্সলেট করতে না পারো তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে ভালো করতে পারবে না। সো এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। এই সেন্টেন্সের আরও একটা ভার্ব কিন্তু ছিল ক্যালকুলেট। তো ক্যালকুলেট এটা আমরা অ্যাক্টিভ মোডেই ব্যবহার করতে হবে, কারণ তিনটা ভার্বই কিন্তু দেখো অ্যাক্টিভ মোডের ব্যবহার আছে। তো ক্যালকুলেটেড পাস্ট ফর্ম কিন্তু ক্যালকুলেটেড, আমরা ক্যালকুলেটেড ব্যবহার করলাম। তো আশা করি এ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। তো দেখো আমাদের কিন্তু আরও কিছু ব্যবহার আছে। তো দেখো দ্য গ্রেট মেন আর দোজ, বলছে মহৎ ব্যক্তি হলো তারাই, হু ওয়ার্ক সিজলেসলি টু কুইকেন দ্য পেস অফ সিভিলাইজেশন, বলছে যারা সভ্যতার গতিকে ত্বরান্বিত করতে অনবরতভাবে কাজ করে যাচ্ছে তারাই কিন্তু হলো মহৎ ব্যক্তি। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার পড়লেই তো বোঝা যায় যে এটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোনো একটা বিষয়। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের বিষয়, সো আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করব। এখন এই যে ওয়ার্ক, এই ওয়ার্কটা এখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম, বাট নাম্বারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা কি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করবো নাকি প্লুরাল নাম্বার হিসেবে। তো দেখো ওয়ার্কের আগে যে দোজ আছে, অ্যান্টিসিডেন্ট আছে, হু এর আগে, রিলেটিভ প্রোনাউনের আগে, দোজটা কিন্তু প্লুরাল। আর এটার সিঙ্গুলার ফর্ম কিন্তু ড্যাট। আর THIS দিসটা কিন্তু সিঙ্গুলার, আর THESE দিস এটা কিন্তু প্লুরাল। সো এই বিষয়গুলো যারা জানো না তারা একটু নোট করে নিতে পারো। তো যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে এটা প্লুরাল, সো ভার্বটা আমাদের প্লুরালভাবে ব্যবহার করতে হবে। তো ওয়ার্ক যেভাবে আছে আমরা ঠিক সেভাবেই ব্যবহার করব। তো দেখো পরে যে সেন্টেন্সটা আছে, অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে বা বিপরীতভাবে, দ্য কন্ডেম মেন আর দোজ, বলছে সেই সকল ব্যক্তিদেরকে প্রতি তিরস্কার, হু কজড ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, বলছে যারা বিশ্বের রক্তপাত এবং সংঘাতের জন্য দায়ী ওই সকল ব্যক্তির প্রতি তিরস্কার। তো যেহেতু এই সেন্টেন্সে দেখো একটা ভার্ব ব্যবহার আছে আর দোজ, তারপরে রিলেটিভ প্রোনাউন আছে, তার আগে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আছে দোজ। তো রিলেটিভ প্রোনাউনের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার, সো আমাদের এখানে যে ভার্বটার ব্যবহার করব এটাও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করব। তো সেই হিসাবে কিন্তু আমরা কজই রাখবো, যেহেতু এটা প্লুরাল, তো কজের প্লুরাল কিন্তু কজই। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদিও বিষয়টা অধিকাংশ স্টুডেন্টই জানো, যে ভার্বের শেষে যদি এস বাই ইয়েস হয় তাহলে ওই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, আর নাউনের শেষে যদি এস বাই ইয়েস হয় তাহলে ওই নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যায়। তো দেখো আমাদের পরে কজ তো কজই। তো এরপরে যে সেন্টেন্সটা আছে, অল অফ আস অ্যাডোর দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড, বলছে আমাদের সকলেরই উচিত যে বিশ্বের সকল মহৎ ব্যক্তিদেরকে প্রশংসা করা। অ্যাডোর মানে এখানে প্রশংসা করায় অর্থ দিচ্ছে। তো দেখো এখানে অল অফ আস, এই যে একটা সাবজেক্ট আছে এবং এটা একটা ফ্রেজ। তো এই সাবজেক্টের হেড ওয়ার্ড কিন্তু ওয়াল, সবসময় হেড ওয়ার্ড অনুসারেই আমাদের ভার্বের সিঙ্গুলার নাকি প্লুরাল এই বিষয়টা কিন্তু নির্ধারণ হয় সাবজেক্টের হেড ওয়ার্ডের উপর ভিত্তি করে। তো আমরা এই সেন্টেন্সে যেহেতু উচিত, বাংলা করলে উচিত শব্দটা চলে আসছে, সো আমাদের ব্যবহার করতে হবে শুড অ্যাডোর। তো আমরা ব্যবহার করলাম শুড অ্যাডোর। তো এইখানে তোমাদের একটা বিষয় লক্ষণীয়, আমি বলছিলাম যে তুমি যখন ভার্বের ব্যবহার করবে তখন কিন্তু সবসময়ই ওই ভার্বটা
কোন ফর্ম কোন মুডে ব্যবহার করছো, কোন টেন্সে ব্যবহার করছো, কোন নাম্বারে ব্যবহার করছো, এই বিষয়গুলো তোমাকে সবসময় নজর রাখতে হবে বা এই বিষয় সম্পর্কে তোমাকে সতর্ক থাকতে হবে। সাথে সাথে ওই ভার্বের সাথে কোনো প্রকার মোডাল ভার্বের ব্যবহার করতে হবে কিনা এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড যেমন ডিড নট, ডু নট এই ধরনের শব্দ ব্যবহার করা লাগবে কিনা এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি যদি এই সতর্কতাগুলো যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি অবশ্যই রাইট ফর্মাল ভার্বে বেস্ট করতে পারবে। আর যদি কোনোভাবে তোমার যে 6টা সতর্কতা আমি বললাম এই সতর্কতা যদি তোমার না থাকে, তুমি শত শত রুল জানবে কিন্তু রাইট ফর্মাল ভার্ব যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করবে তখন ভুল করে আসবে। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তো এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা ইউটিউব থেকে ক্লাস করছো তারা আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করবেই, আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কিন্তু আমরা রেগুলারলি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। অ্যাডমিশন মেন্টার্স ফেসবুক পেজের সার্চ বারে যে অ্যাডমিশন মেন্টার্স লিখে সার্চ দিয়ে আমাদের পেজটা ফলো করো এবং লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করো, ইনশাল্লাহ তুমি বেনিফিটেড হবে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।